নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো পাঁচটি ঈশপের গল্প। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাঁচটি ছোট ছোট ঈশপের গল্প, যে গল্পগুলো আমাদের সারা জীবনের শিক্ষা বলা যেতে পারে। শুরু করছি প্রথম গল্প, শেয়াল আর কাক। এক কাক এক টুকরো মাংস চুরি করে এক উঁচু গাছের ডালে গিয়ে বসলো। মাংসের টুকরোটা তার দু ঠোঁটের মাঝখানে ধরা। এই সময় এক শেয়াল তাকে দেখতে পেয়ে এক দুষ্টু ফন্দি আঁটল। উদ্দেশ্য ওই মাংসের টুকরোটা হাতিয়ে নেওয়া। কাকের চেহারাটা কি সুন্দর! গাছতলায় এসে কাককে শুনিয়ে খুব অবাক হবার ভান করে বলল সে, যেমন দেখবার মতো তার শরীরের গঠন, তেমন চমৎকার তার গায়ের রং। শুধু গলার স্বরটা যদি তার চেহারার মতো এইরকম সুন্দর হতো, অনায়াসে তাকে পাখিদের রানী বলা যেত। মুখে যখন সে এইসব ছলচাতুরির কথা বলে যাচ্ছিল, তখন আসলে তার মন পড়েছিল ওই মাংসের টুকরোটার প্রতি। কাকের দেমাগ তো এই তোষামুদের প্রশংসায় খুব ফুলে উঠল। সে তখন চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজের দুর্নাম নিয়ে। তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে তার গলার স্বর কারোর থেকে খারাপ নয়। সে এক বিরাট আওয়াজে কা কা করে ডেকে উঠল, আর টুপ করে মাংসটা তার মুখ থেকে খসে পড়ে গেল। শেয়াল সঙ্গে সঙ্গে মাংসটা তুলে নিল আর কাককে ডেকে বলল, ওহে কাক সুন্দরী, তোমার গলার স্বর যথেষ্টই ভালো, শুধু বুদ্ধিটাই নেই তোমার। নীতিবাক্য: তোষামোদে যে ভুলে যায় সে লোক বোকা, কারণ তোষামোদের উদ্দেশ্য কখনো ভালো থাকে না। উপদেশ: তোষামোদে ঘায়েল না হওয়া এমন লোক পাওয়া কঠিন। প্রথম গল্প পাঠ এখানেই শেষ হলো। শুরু করছি দ্বিতীয় গল্প, গেঁয়ু ইঁদুর ও শহুরে ইঁদুর। গেঁয়ু ইঁদুর ফসলের ক্ষেতের আনাচে কানাচে গর্ত খুঁড়ে থাকে। একদিন সে শহুরে ইঁদুরকে নেমন্তন্ন করে এলো। শহুরে ইঁদুর তো খুব খুশি হয়ে নেমন্তন্ন খেতে এলো, কিন্তু খাবার দেখে তার মন খারাপ হয়ে গেল। শুধু বালি আর ভুট্টা, এ আবার কোনো খাবার হলো নাকি? সে বন্ধুকে বলল, একদিন আমাদের ওখানে এসো, দেখবে কত কিছু। দুই বন্ধু শহরে গেল। সেখানে কত রকমের খাবার, জ্যাম, জেলি, পনির, মটরশুঁটি, আরও কত কি। এসব দেখে গেঁয়ু ইঁদুরের চোখ ছানা বড়া। এমনটি সে জীবনেও দেখেনি। নিজের ভাগ্যের কথা চিন্তা করে সে আক্ষেপ করতে লাগলো। কিছুক্ষণ পরে তারা খাবার খেতে বসলো। গেঁয়ু ইঁদুর ভাবছে কোনটা ফেলে কোনটা খাবে। এমন সময় কে যেন ঘরে ঢুকলো। সবাই লুকিয়ে গেল, যে যেখানে পারে। কিছুক্ষণ পর লোকটা চলে গেল। তারা আবার খেতে বসলো। ও মা! খাবার মুখে তুলতে না তুলতেই আবার দরজা খোলার আওয়াজ। সবাই পড়ি কি মরি করে আবার লুকালো। এমনি করে কি খাওয়া যায়? গেঁয়ু ইঁদুরের আর খাবারের রুচি রইল না। সে শহুরে ইঁদুরকে বলল, ভাই, আমি চললাম। আমার ওখানে এত মজার মজার খাবার নাই, কিন্তু এত অশান্তিও নেই। আমার ক্ষেতের সাধারণ খাবারই ভালো। উপদেশ: দারিদ্রতার মধ্যে শান্তি, প্রাচুর্যের মধ্যে বিপদের চাইতে অনেক ভালো। শেষ হলো দ্বিতীয় গল্প। শুরু করছি 3 নম্বর গল্প বা তৃতীয় গল্প, খরগোশ ও কচ্ছপ।
একদা এক বনে এক খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুইজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল, কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয়। খরগোশ খুব জোরে ছোটে, যেন বাতাসের আগেই ছুটে চলে, আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে, হেলে দুলে। কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটি আর চুপ থাকতে না পেরে হেসে লুটোপুটি খাচ্ছিল, আর মুখ ফসকে বলেও ফেলল, দাদা, তুমি কি হাঁটাই না শিখেছ? কচ্ছপকে এরকম ব্যঙ্গ করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর কণ্ঠে বলল, এত হাসার কি আছে, এসো প্রতিযোগিতায় নামো, তখন দেখা যাবে। প্রতিযোগিতা? হো হো করে খরগোশ হাসতে হাসতে বলল, প্রতিযোগিতা? তা কার সঙ্গে? তোমার সঙ্গে? বলেই আবার হো হো করে হাসতে লাগলো। আচ্ছা, তুমি যখন নিজের মুখে বলছো, তবে তো রাজি হতেই হয়। তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে, আর কখন শুরু হবে? কচ্ছপ বলল, এখনই। ওই যে ওই দূরের ওই নদীটার ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, এসো দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে। অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা। খরগোশ একটু দৌড়েই পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ অনেক অনেক পেছনে পড়ে আছে। সেদিন রোদ্দুরের তেজ ছিল খুব। পাশেই একটা গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিলে ভালো হয়। এইখানে পৌঁছাতে কচ্ছপের অনেক দেরি, একটু বিশ্রাম নেওয়া যাক। হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো। গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল। খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই জানতে পারল না। ওদিকে কচ্ছপ কিন্তু সমানে এক টানা হেঁটে চলছিল। তেজি রোদ্দুর গ্রাহ্য না করে সে একটুও না থেমে হেঁটেই চলল। এদিকে বেলা পড়ে এলো। খরগোশের ঘুম ভাঙল এবার। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরের সেই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে লাগলো। সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখল তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে। উপদেশ: ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে। শেষ হলো ৩ নম্বর গল্প। শুরু করছি ৪ নম্বর গল্প, শেয়াল ও ভাল্লুক। এক সময় এক বনে এক ভাল্লুক আর এক শেয়াল পাশাপাশি বাস করত। দুজনের এমন বন্ধুত্ব ছিল যে বনের অনেকেই তাদের হিংসে করত। দুই বন্ধু একসঙ্গে ঘুরতে ঘুরতে একদিন এক নদীর তীরে এক শ্মশানে এসে হাজির হলো। আগের দিন কাছেই কোনো গ্রামের লোক তাদের এক আত্মীয়র মৃতদেহ সৎকার করতে এসেছিল। এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি আসায় মৃতদেহটি আধপোড়া অবস্থায় ফেলে রেখেই তারা পালিয়ে যায়। শেয়াল এই মৃতদেহটা দেখে খুশি হয়ে ভাল্লুককে বলল, আহা, আজ কার মুখ দেখে উঠেছিলাম, ওই দেখছো কি হৃষ্টপুষ্ট মানুষের দেহ, চলো চলো আমরা গিয়ে এক্ষুনি ওটা খাই। বলতে বলতে শেয়ালের মুখ দিয়ে লালা পড়তে লাগলো। ভালুক শেয়ালের কথা শুনে হেসে বলল, তুমি খাবে খাও, আমি তোমার মতো নীচ নই। আমি মরা মানুষ খাওয়া তো দূরের কথা, স্পর্শও করি না। ভালুকের এরকম কথা শুনে শেয়াল কিছুমাত্র লজ্জিত না হয়ে তৎক্ষণাৎ বলে উঠল, বন্ধু, তুমি যা বললে সবই ঠিক, কিন্তু আমার কথা হচ্ছে, তুমি যদি জ্যান্ত মানুষ দেখলেই তাকে মেরে না ফেলতে, তাহলে আমি রোজ জোর গলায় বলতাম, তুমি আমার চেয়েও উচ্চ শ্রেণীর প্রাণী এবং মহৎ। উপদেশ: মৃত্যুর পর সম্মান দেখানোর চেয়ে জীবিতকালে সম্মান দেখানো অনেক বেশি প্রশংসনীয়। শেষ হলো ৪র্থ গল্প। এবার শোনাই শেষ গল্পটি,
গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেল একটা পিঁপড়ে অনেক কষ্ট করে খাবার নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়েকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো, আমরা খেলা করি, গান গাই, নাচি। আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু, পিঁপড়া বলল। আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। ঘাসফড়িং হাসতে হাসতে জবাব দিল। পিঁপড়ে কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। গ্রীষ্ম শেষে শীত এলো জাঁকিয়ে। ক্ষুধায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এলো। আমায় কিছু খেতে দেবে ভাই? ঘাসফড়িং বলল পিঁপড়েকে। তুমি সেদিন যদি আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর খিদে কষ্ট পেতে হতো না, পিঁপড়ে বলল, বলে দরজা বন্ধ করে দিল। উপদেশ: বিপদের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। শেষ হলো গল্প পাঠ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।